সারা বাড়ি নিস্তব্ধ। ঘরের ভেতরে হালকা আলো, জানালার পর্দা বাতাসে দুলছে। হঠাৎ ঈশান্তার চোখ খুলে গেল। ঈশান্তা চোখ মুছে বিছানায় বসে আপন মনে বলল, আবার ঘুম ভেঙে গেল। প্রতিদিন তো এই সময়টাই ঘুম ভাঙে আরাধ্য ভাইয়ার গিটারের সুরে, কিন্তু আজ তো কোনো আওয়াজ নেই। একটু চুপ থেকে আবার বলল, ও কি আজ গান গায়নি, নাকি আমি শুনতে পাইনি? ঈশান্তার চোখে চিন্তার ছায়া নেমে এলো। হয়তো মনটা এত ভার ছিল, তাই মিস করে গেছি। ঈশান্তা ধীরে ধীরে উঠে বেলকনিতে আসে। রাতের হাওয়া একটু ঠান্ডা, চাদর গায়ে জড়িয়ে দাঁড়ায় সে। পাশের বেলকনির দিকে তাকায়। আরাধ্য সেখানে হেলান দিয়ে চেয়ারে বসে আছে, চোখ বন্ধ। ওর পাশেই রাখা গিটারটা যেন অপেক্ষায় আছে তাল ধরার। ঈশান্তা একটু সময় চুপচাপ তাকিয়ে থাকে, তারপর নিচু গলায় ডাকে, ঈশান্তা, আরাধ্য ভাই। আরাধ্য চোখ খুলে তাকায়, একটু অবাক হয়। তুই এখনও ঘুমাসনি লিটল বার্ড? ঈশান্তা হালকা হাসি দিয়ে বলল, ঘুম ভেঙে গেছে। প্রতিদিন এই সময় ঘুম ভাঙে আপনার গানের সুরে। আজ তো আমি গিটারও বাজাইনি, গানও গাইনি, তাহলে ঘুম ভাঙলো কিভাবে? ঈশান্তা মৃদু গলায় একটু লাজুক সুরে বলল, আপনার গান শুনে ঘুম ভাঙাটা অভ্যাস হয়ে গেছে। আজ সুর না শুনে যেন নিজেই ভেতর থেকে জেগে উঠলাম। একটু থেমে থাকে, বাতাসে চুপচাপ ছড়িয়ে যায় তার কথা। তারপর ধীরে বলে, আজ গান গাইবেন না? আরাধ্য কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশান্তার দিকে, তারপর গিটারের দিকে হাত বাড়িয়ে বলে, তুই শুনবি? ঈশান্তা হালকা হেসে মাথা নাড়ে, হুম। আরাধ্য গিটারটা তুলে নেয়, একবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, তারপর আঙুল ছোঁয়ায় তারে। সুর ভেসে ওঠে, মৃদু কোমল, হৃদয়ের গহীন থেকে আসা এক গান, যেটা হয়তো আরাধ্য কেবল ঈশান্তার জন্যই গাইছে। আরাধ্য গাইছে আর ঈশান্তা মুগ্ধ হয়ে শুনছে। তার চোখে যেন গানটা এক একটা গল্প লিখে দিচ্ছে। কখনো আরাধ্যর চোখে চোখ রাখছে, কখনো নিচু চোখে হালকা হেসে নিচ্ছে। সুরের মধ্যে হারিয়ে যায় ঈশান্তা। ভোরের আগে রাতের সবচেয়ে নিস্তব্ধ মুহূর্তটায় ওর চোখ আবার ভরে আসে ভালোবাসায়, ভয় ভাঙা এক অভ্যাসে। গানের শেষ সুরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। আরাধ্য গিটারটা পাশে রেখে সোজা হয়ে বসলো। আরাধ্য হালকা গলায় বলল, গান শোনা হয়ে গেছে, এবার গিয়ে ঘুমা লিটল বার্ড, রাত জাগলে শরীর খারাপ করবে। ঈশান্তা চুপচাপ মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঈশান্তার চোখে হালকা একটা প্রশান্তির ছায়া, তারপর আস্তে করে ফিরে গেল নিজের ঘরে। আরাধ্য কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঈশান্তার ঘরের দিকে। হাওয়া বইছে হালকা, চুপচাপ। তারপর ধীরে ধীরে নিজের ঘরে ফিরে গেল। ঘরে এসে দরজা বন্ধ করে দেয়, তারপর আলমারির একদম ভেতর থেকে বের করে আনলো একটা পুরনো শক্ত মলাটের ফটো অ্যালবাম। ধুলো নেই, কারণ প্রায়ই হাত পড়ে এতে। আস্তে করে খোলে, প্রথম পাতায় লেখা ছোট হরফে, ঈশান্তা, মাই লিটল বার্ড। আরাধ্যর চোখে মায়া। তুই সবসময়ই আমার সাথে থাকিস, এই ছবিগুলোর মাঝে, এই মলাটের আড়ালে। এই অ্যালবামের কথা কেউ জানে না, কেউ না, শুধু আমি। আঙুল ছুঁয়ে গেল একটি ছবির উপর। ছবিটা পার্কে তোলা। ছোট্ট ঈশান্তা গোলাপি জামা পরে, চুল কোমর অবধি, ওর এক হাতে ক্যান্ডি, আরেক হাত আরাধ্যর হাতে। আরাধ্য তখন কিশোর, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে আনন্দ। আরাধ্য মৃদু গলায় বলল, ওই দিনটা মনে আছে? পার্কে পুরোটা সময় তুই আমার হাত ছাড়িসনি। মা বাবা অনেকবার ডেকেছিল তোকে, কিন্তু তুই শুধু বলেছিলি, না, আমি আরাধ্য ভাইয়ের সাথেই থাকবো। একটু থামলো আরাধ্য, গলার স্বর নিচু হয়ে এলো, জানি না কেন, কিন্তু তোর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমার সব কিছু। তোর স্মৃতিগুলোই আমার অক্সিজেন হয়ে গেছে। আরাধ্য ছবিটার ওপর হাত রাখে, চোখে অদ্ভুত এক আবেগ। আরাধ্য নিজের মনেই বলে, তুই জানিস না লিটল বার্ড, তুই শুধু ছোট্ট ছিলি না, তুই ছিলে আমার একমাত্র শান্তি। আর এখন তুই আমার এক অবাধ্য আবদার, যে আবদার আমার মন থেকে কখনো যায় না, যে আবদার আমার থেকেও আমার ওপর বেশি জেদি। একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আরাধ্য, তারপর অ্যালবাম বন্ধ করে বুকের উপর রাখে, চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ঘরের নিস্তব্ধতায় বাজে কেবল ঈশান্তার ছোটবেলার এক মিষ্টি হাসির প্রতিধ্বনি। সূর্যের আলো মৃদু হয়ে খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকছে। ড্রয়িং রুমে বসে আছেন আরমান খান, এক হাতে পেপার আর এক হাতে কফি। তখনই দরজায় ঘন্টা বাজে, কর্মচারী দরজা খুলে দেয়। সানায়া ধীরে পা রাখে খান মেনশনের ভিতরে। সানায়া আরমান খানকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আরমান খান চোখের কোণা থেকে তাকিয়ে হালকা হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম সানায়া, হঠাৎ সকাল সকাল এই বাড়িতে? সানায়া হালকা হাসি দিয়ে বলল, ঈশান্তা আর আমিষার সাথে একটু দেখা করতে এলাম। ঠিক তখনই কিচেন থেকে বেরিয়ে এলেন রিমা খান। সানায়া রিমা খানকে বলল, আন্টি ঈশান্তা কোথায়? রিমা খান হাত মুছতে মুছতে বললেন, ঘরেই আছে মা, ওপরে চলে যাও, ওর রুমেই পাবে। সানায়া ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ভেতরে ভেতরে আরাধ্যর কথা ঘুরপাক খাচ্ছে মনে। হঠাৎই ধাক্কা। সানায়া একটু কাত হয়ে পড়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই দুইটা হাত ওকে শক্ত করে ধরে ফেলে। সানায়া চোখ বন্ধ করে হালকা চমকে উঠে বলল, উফ। চোখ খুলে দেখে রায়ান। রায়ান একটু বাঁকা হেসে বলল,
পালিয়ে আসার আগেই ধরতে শিখেছি আমি। আমি না থাকলে মাটির সাথে দেখা হয়ে যেত তোমার আজ। সানায়া চোখ রাঙিয়ে বলল, আপনার সামনে আসার আগে মাটির সাথে দেখা হওয়াটাই ভালো ছিল বোধহয়। রায়ান চোখ চাওয়া চাইতে মজা পেল। তোমার ঠোঁটের কথা একরকম আর চোখে বলে অন্য কথা। সানায়া ঠান্ডা কণ্ঠে বলল, আপনার চোখ তো প্রতিদিনই মিথ্যে দেখে, বুঝতেই পারছে না বাস্তব আর কল্পনা কাকে বলে। রায়ান হাসতে হাসতে ওকে সোজা করে দাঁড় করায়। এই খোঁচাগুলোই তোমাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে সানায়া। সানায়া কিছুটা কঠোর গলায় বলল, আপনার এই আকর্ষণীয় শব্দটাকে ডিকশনারি থেকে মুছে ফেলা উচিত। রায়ান চোখ টিপ দিয়ে বলল, তুমি তো মনে হয় আমার পুরো ডিকশনারি পাল্টে দিতে চাও। সানায়া একটু পাত্তা না দিয়ে হনহন করে হাঁটতে হাঁটতে বলল, ডিকশনারি না, আপনার ব্রেনটাই রিসেট করে দিতে ইচ্ছে করছে। রায়ান ওর পেছন দিকে তাকিয়ে হেসে ওঠে। এই মেয়েটা সত্যিই মারাত্মক। সানায়া চলে যায় ঈশান্তার ঘরের দিকে, আর রায়ান সিঁড়ির রেলিংয়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে টিপিক্যাল শয়তানি হাসি। সানায়া ধীরে পা ফেলে ঈশান্তার ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধখোলা। ভেতরে তাকিয়ে দেখলো ঈশান্তা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। ওর বিছানার ওপর ছড়ানো ভার্সিটির বই আর একটা হালকা নীল ব্যাগ, ইঙ্গিত দিচ্ছে ও আজ ভার্সিটিতে যাচ্ছে। সানায়া কড়া নাড়ল না, সরাসরি ভেতরে ঢুকে পড়ল। ঈশান্ত আয়নার দিকে তাকিয়েই বলল, তুই এখানে হঠাৎ? সানায়া একটা হালকা হাসি দিল। ভাবলাম আজকে তোদের সঙ্গেই যাব ভার্সিটিতে। কিন্তু ওর ভেতরের চিন্তা ছিল অন্য। আসলে সে আজ আরাধ্যকে দেখতে চায়। গতকাল সন্ধ্যার পর থেকে মনে এক অদ্ভুত অস্থিরতা জমে আছে। তার চোখ খুঁজে ফিরছে সেই মুখটাকে, যেটা গত কিছুদিনে অকারণে খুব চেনা হয়ে উঠেছে। ঈশান্তা ব্রাশটা ব্যাগে ঢুকিয়ে বলল, ভালোই করেছিস, সবাই মিলে গেলে মজা হয়। সানায়া পাশে এসে বসে। তোর কাল রাতে ঘুম হয়েছে ভালো? হয়েছে তো, একটু দেরি করে ঘুমিয়েছি। তুই? ঘুম? আমি তেমন ঘুমাইনি। সানায়া চোখ নামিয়ে ফেলে। ঠিক তখনই দরজার দিকে চোখ গেল দুজনের। আমিশা দাঁড়িয়ে আছে, মুখে হালকা বিস্ময়। সানায়া, তুই এখানে? আমিশা ঘরে ঢুকে পড়ে। হ্যাঁ, হঠাৎ ইচ্ছে হলো তোদের সাথে যাওয়ার, বলল সানায়া, কণ্ঠ স্বাভাবিক ভাব। আমিশা একটু কৌতূহলী মুখে জিজ্ঞেস করলো, সকাল সকাল এত টান, নাকি কাউকে দেখতে এসেছিস? কথাটা বলার সময় ওর চোখে হালকা ঠাট্টা। সানায়া ঠোঁট গোল করে বলল, তোর মাথায় যেটাই আসে সেটা বলিস না। আমিশা হাসতে লাগলো, আর ঈশান্তা ব্যাগের চেন টেনে বন্ধ করে জানালো, আমি রেডি। তিনজন একসাথে নিচে নামতে শুরু করলো। কথাবার্তা হালকা হলেও প্রত্যেকের মনে ভিন্ন ভিন্ন ভাবনার ঢেউ। কেউ ভাবছে বন্ধুত্বের, কেউ আকর্ষণের, কেউ বা শুধুই নিরহ কৌতূহলের কথা। ঘর ছেড়ে নিচে নামার সময় জানালার বাইরে হালকা রোদ ঝলমল করছে, কিন্তু তিনজনের মনের আকাশে আলো ঠিক কতটা পৌঁছেছে তা শুধু সময়ই জানে। তিনজন একসাথে নিচে নামতেই রিমা খান ওদের দিকে হাসি মুখে বললেন, ঈশান্তা, আমিশা, খেতে এসো, খাবার রেডি। ঈশান্তা আর আমিশা সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। রিমা খান তখন সানায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি এসেছো যখন খেয়ে যাও মা। সানায়া প্রথমে একটু হেসে বলল, না আন্টি, ধন্যবাদ, আমি কিছু খাবো না, বাইরে থেকে কিছু খেয়ে এসেছি। রিমা খান একগাল হেসে বললেন, বাড়িতে খেতে বসলে না করলে চলে নাকি? চলো বসো, এই বাড়িতে কেউ না খেয়ে যায় না। ঈশান্তা আর আমিশা একসাথে বলে উঠল, বস না সানায়া। সবাই মিলে জোরাজোরি করলে শেষমেশ সানায়া বসে পড়ল। ধীরে ধীরে টেবিলের চারপাশে পুরো খান পরিবার জড়ো হয়ে গেল। আরমান খান, ইমতিয়াজ খান, আনিলা, আমিশা, ঈশান্তা, ইহান, আদিল, রায়ান এবং এখন সানায়াও। কেবল একজনই অনুপস্থিত, আরাধ্য। সানায়া বসে এদিক ওদিক তাকাতে লাগলো। অস্থির চোখে কারো খোঁজ করছে সেটা কারো বুঝতে বাকি থাকলো না। ওর চোখ বারবার সিঁড়ির দিকে যাচ্ছে। ঠিক তখনই ভরাট পায়ের শব্দ শোনা গেল। সিঁড়ি বেয়ে নামছে কেউ। সবাই হঠাৎ থমকে তাকালো। আরাধ্য নিচে নামছে, ডার্ক ব্রাউন শার্ট আর জিন্সে, যেন একরকম দম আটকানো ব্যক্তিত্ব। চোখে মুখে গম্ভীর অথচ গভীর কিছু ভাব। সানায়ার চোখ আটকে গেল ওর ওপর। মনে হলো যেন মুহূর্তটা থেমে গেছে। তবে শুধু সানায়া না, ঈশান্তাও তাকিয়ে আছে। ওর দৃষ্টি আরাধ্যর মুখের চেয়ে বেশি ছিল চোখের ভেতরের অভিব্যক্তিতে। কিছু অনুভূতি লুকানো, কিছু বলা না বলা টানাপোড়েনে। আরাধ্য এসে টেবিলের পাশে দাঁড়িয়ে সানায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, সানায়া, তুমি এখানে কি করছো? সানায়া হালকা হাসি দিয়ে বলল, ঈশান্তা আর আমিশার সঙ্গে ভার্সিটিতে যাব ভাবলাম, তাই চলে এলাম। আরাধ্য কিছু বলল না, সোজা গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। রিমা খান আর তানিয়া খান সবার প্লেটে করে করে খাবার দিচ্ছেন। সানায়ার প্লেটে যখন খাবার তুলছিলেন তখন সানায়া বলল, আন্টি আর দিয়েন না, আমি বেশি খাই না। রিমা খান একটু চমকে বললেন, এইটুকু খাবার এভাবে খেলে কি করে চলবে মা? সানায়া হেসে বলল, আসলে আমার খিদেটাই একটু কম আন্টি। আরাধ্য ঠিক তখনই নিজের প্লেটের দিকে চোখ রেখে ঠান্ডা গলায় বলে উঠল,
এমন পাখির মতো খেলে অসুস্থ হতে বেশি সময় লাগবে না। আরাধ্যর এই কথাটা ছিল খুব সাধারণ, কিন্তু সানায়ের ভেতরে যেন এক অজানা আলোড়ন তুলে দিল। যেন একটা অনাহুত স্পর্শ কাঁপন দিয়ে গেল বুকের মধ্যে। অবচেতনে ওর গাল লাল হয়ে উঠল, মুখটা একটু নিচু করলো। কিন্তু এই কথাটা ঈশান তার মনে অন্যরকম একটা অস্বস্তি ছড়ালো। না, সেটা হিংসা ছিল না, বরং একটা ভয়। নিজের অজান্তে ওর চোখ গেল আরাধ্যর মুখে। যেখানে অল্প সময় আগেও শুধু ওর দিকে তাকিয়ে কথা বলতো, সেই চোখ এখন সানায়ের দিকেই যেন একটু বেশি সময় ধরে থাকে। টেবিলে তখন সাধারণ কথাবার্তা, হাসাহাসি চললেও কারো মনে অদ্ভুত টানাপোড়েন শুরু হয়ে গেছে। একজনের মনে অনুভূতির কুঁড়ি, আরেকজনের মনে ভয়ের ছায়া, আর একা একা বসে থাকা একজন পুরুষ। চোখে স্পষ্ট নির্লিপ্ত, অথচ মনের গভীরে বহু অজানা গল্প জমে আছে। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করা হয়ে গেছে। সবাই যার যার প্লেটে মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত। টেবিল জুড়ে হালকা কথাবার্তা আর রান্নার ঘ্রাণে এক আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। এই সময় আরমান খান সামনে রাখা পানির গ্লাস থেকে চুমুক দিয়ে আনিলার দিকে তাকিয়ে বললেন, রায়হান আজকে ফোন করেছিল, তোমাকে নিয়ে কোথাও বের হবে বলেছে। তার কণ্ঠে ছিল এক ধরনের নিশ্চয়তা, যেন এটা হতেই হবে। আনিলা চমকে মুখ তুলে বাবার দিকে তাকালো। চোখে মুখে কোনো বিশেষ অভিব্যক্তি ছিল না। ঠান্ডাভাবে শুধু বলল, ঠিক আছে। ঘরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। যদিও আনিলার কণ্ঠ ছিল স্বাভাবিক, তবু সেই ঠিক আছে এর নিচে চাপা একটা অনাগ্রহ স্পষ্ট ধরা দিল কয়েকজনের কানে। রায়হানের সঙ্গে আনিলার বিয়ে ঠিক হয়েছে অনেক আগেই। দুই পরিবারের মতেই বিয়েটা হবে। খুব বেশি দেরিও নেই, আর মাত্র কদিন বাকি। সেটাই যেন হঠাৎ মনে পড়ে গেল আরমান খানের। তিনি খাওয়া থামিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, বিয়ের তো আর বেশি দেরি নেই, এখন থেকে আয়োজন শুরু করা দরকার। জামাই বাড়ি থেকে লোকজন আসবে, আমাদের মান রক্ষা করতে হবে। ওনার কণ্ঠে স্পষ্ট ছিল দায়িত্ববোধ, কিন্তু সেটা যেন ছিল শুধুই সামাজিক আনুষ্ঠানিকতা পূরণের একটা তাগিদ। কন্যার মনের কোনো অবস্থা নিয়ে তার ভাবনা যেন একেবারেই ছিল না। আর ঠিক তখনই আনিলা চুপচাপ বসে খাবারের দিকে তাকিয়ে শুধু চামচ নাড়াচ্ছে, কিন্তু মুখে কিছু তুলছে না। তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে, আর বাইরের হাস্যোজ্জ্বল পরিবেশটার সঙ্গে সেটা কিছুতেই মানিয়ে নিতে পারছে না। তানিয়া খান তখনই খেয়াল করলেন মেয়ের অস্বাভাবিকতা। তুই খাচ্ছিস না কেন মা, শরীর খারাপ নাকি? আনিলা একটা ক্লান্ত হাসি দিয়ে বলল, না ছোট মা, খেতে ইচ্ছে করছে না, একটু ঘরে যাই। সবাই তখন নিজেদের খাওয়ায় এতটাই ব্যস্ত ছিল, কেউ ওর কথার পেছনের ক্লান্তি কিংবা অবসাদটা বুঝল না। আনিলা উঠে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। কেউ আর তাকে ডাকলো না, থামালো না। একটা চাপা বিষণ্ণতা যেন কয়েক সেকেন্ডের জন্য টেবিলটায় নেমে এলো, কিন্তু সেটা ভেঙে দিল তানিয়া খান। তিনি এবার ঈশান্তা আর ইহানের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তোদের তো একটা কথা বলা হয়নি, তোদের মামা মামি কাল আসবে। তোরা কাল কোথাও যাবি না, বাড়িতেই থাকিস। মার কথা শুনে ইহান একটু অবাক হয়ে বলল, মামা মামি আসছে হঠাৎ, কোনো বিশেষ কারণ আছে নাকি মা? তানিয়া খান মাথা নাড়িয়ে বললেন, না, কোনো বিশেষ কারণ না, অনেক দিন তো দেখা হয় না, তাই একসাথে সময় কাটাবে ভাবছে। আর ঈশান্তা, তোর মামি কিন্তু তোকে খুব মিস করে। ঈশান্তা হালকা হেসে মাথা নিচু করলো, আর ইহান যেন ভেবে পাচ্ছিল না এ আশা কতটা সাধারণ আর কতটা উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে আরাধ্য খাওয়া শেষ করে প্লেট সরিয়ে এক গ্লাস পানি খেলো, তারপর উঠে দাঁড়িয়ে বলল, ঈশান্তা, আমিষা, সানায়া, তোমরা খাওয়া শেষ করে বাইরে এসো, আমি অপেক্ষা করছি। ওর গলার স্বর ছিল শান্ত, কিন্তু কেমন যেন গম্ভীর। এই ছোট্ট ডাকেই তিনজনের মুখে হাসি ফুটে উঠল। সানায়ার চোখ চকচক করে উঠল, যেন অনেকক্ষণ ধরে এই কথাটার অপেক্ষাতেই ছিল। আমিষা অবাক হয়ে ঈশান্তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আর ঈশান্তার বুকের ভেতর এক গোপন তৃপ্তি খেয়ে গেল যে ওর নামটা বলেছে প্রথমে, তাতেই একটা অদ্ভুত শান্তি। তিনজনই দ্রুত হাত চালাতে লাগলো প্লেট খালি করার জন্য। টেবিলের সবাই ব্যস্ত থাকলেও এই তিনজনের মনে তখন চলছিল এক অদ্ভুত প্রতিযোগিতা। কে আগে পৌঁছাবে, কে আগে পাশে বসবে, আর কে আগে চোখে চোখ রেখে আরাধ্যর সঙ্গে কথা বলবে। এই ভাবনাগুলোর মাঝেই দিনটা এক নতুন মোড় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গেট থেকে বেরিয়ে ড্রাইভওয়েতে হেঁটে আসছে ঈশান্তা, আমিষা আর সানায়া। সকালের আলোয় খানভিলা আর গাছের ছায়াগুলো এক ধরনের শান্ত সৌন্দর্য ছড়িয়ে রেখেছে চারপাশে। খানিক দূরে আরাধ্য দাঁড়িয়ে আছে কালো গাড়িটার পাশে, ঠান্ডা মুখে ওদের দিকেই তাকিয়ে। ওদের দেখতে পেয়ে আরাধ্য বলে উঠল, চলো উঠে পড়ো। ঈশান্তা আর আমিষা পেছনের সিটে গিয়ে বসলো স্বাভাবিকভাবেই, আর সানায়া এগিয়ে গিয়ে সামনের সিটে বসে পড়ল। তার মুখে একটা অদ্ভুত হাসি, যেন অনেক আগেই জানতো সে সামনেই বসবে। আরাধ্য ড্রাইভিং সিটে বসে সানায়ের দিকে তাকিয়ে হালকা গলায় বলল, সিট বেল্ট বেঁধে নিও। সানায়া একটু চমকে গিয়ে বলল, হ্যাঁ।
তারপর ধীরে ধীরে সিট বেল্টটা বেঁধে নিল। তার গলাটা একটু লাল হয়ে উঠেছে, চোখে মৃদু ঝিলিক। আরাধ্য গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার লুকিং গ্লাসে তাকালো। সেখানে ধরা পড়ল ঈশান্তার মুখ, চোখে চাপা কিছু, কিন্তু ঠোঁট একদম বন্ধ। অভিমান যেন ঠোঁট ছুঁয়ে থেমে আছে। গাড়ি চলতে শুরু করলো। পথে গাছের ছায়া ছায়া পড়ছে গাড়ির কাছে। আলো আঁধারির মাঝে আরাধ্য হালকা গলায় সানায়াকে কিছু একটা জিজ্ঞেস করলো। কথোপকথন গড়াতে থাকলো। আবহাওয়ার গল্প, ক্লাসের গল্প, সামান্য হাসি ঠাট্টা। একসময় হঠাৎ করে আরাধ্য বলল, তোমার চোখগুলো খুব স্পেশাল জানো, পরিষ্কার জল রঙের মতো। খুব কম মানুষ এমন চোখ পায়। সানায়ার চোখ কপালে, ও থমকে গেল। তারপর মুচকি হাসলো, গাল আরেকটু লাল হয়ে উঠল। সে জানে এমন কথা আরাধ্য সবার সঙ্গে বলে না, কিন্তু সেই মুহূর্তেই পেছনের সিটে বসা ঈশান্তার মনে যেন একটা ধারালো কিছু বিঁধে গেল। ও জানে এই প্রশংসাটা ওর জন্য নয়, অথচ ও চেয়েছিল, হয়তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিল এমন কিছু শোনার। ঈশান্তা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওর মনে তখন একের পর এক প্রশ্ন। আপনি কেন এমন করলেন আরাধ্য ভাই? আপনি তো এমন ছিলেন না। আমি তো ভেবেছিলাম আপনি শুধু আমার পাশে থাকেন, আমার কষ্ট বোঝেন। আপনি তো আমারই ছিলেন, তাহলে হঠাৎ ওর চোখে আপনি কী এমন দেখলেন? বিশ্ববিদ্যালয়ের গেটে এসে গাড়ি থেমে গেল। আরাধ্য বলল, তোমরা নামো, আমি পরে আসছি। তিনজন নেমে গেল। আমিষা আর সানায়া সামনে হাঁটছে, কিন্তু ঈশান্তা একটু পিছিয়ে। গাড়ি দূরে সরে যেতে থাকলো, আর ঈশান্তা দাঁড়িয়ে থাকলো জায়গাতেই। ওর মনে তখন একটাই ভাবনা, আপনি আমার গল্পে ভিলেন হয়ে যাচ্ছেন আরাধ্য ভাই। আমি তো আপনাকে হিরো ভেবেছিলাম। আপনি না আমার ছিলেন, আমার কপালে হাত বুলিয়ে দিতেন, কিন্তু আজ আপনি ওর চোখে হারিয়ে গেলেন। ঈশান্তা মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটতে লাগলো। মনে হচ্ছিল পায়ের নিচের জমিন না, আগলা বালু, যা ওর সমস্ত ভরসা টেনে নিচ্ছে নিচে, অনেক নিচে। ছাদের কোণায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনিলা, মাথা নিচু, চোখে দৃষ্টি নেই। চারপাশে সকালের আলো পড়ছে, কিন্তু এসব যেন কোনো কিছুই ওর কাছে স্পর্শ করতে পারছে না। মন যেন দূরে কোথাও চলে গেছে, কোনো পুরনো স্মৃতি কিংবা অদেখা কোনো ভয়ের দিকে। পেছন থেকে একজোড়া পা এসে থামলো ওর পাশে। নরম গলায় কেউ বলল, এখানে কি করছিস? আনিলা চমকে তাকালো। দেখল ইহান, চোখে কৌতূহল, কিন্তু গলায় এক ধরনের কোমলতা। এভাবেই দাঁড়িয়ে থাকি মাঝে মাঝে, আনিলা ধীরে বলল। ভালো লাগে। ইহান রেলিংয়ের ওপর কোনোই রেখে দাঁড়ালো। ভালো লাগছে, নাকি কিছু নিয়ে ভাবছিস? আনিলা হালকা হাসলো। ভাবা বন্ধ করতে পারলে ভালো লাগতো বোধহয়। ইহান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আর কদিন পরেই তোর বিয়ে। রায়হান তোকে নিতে আসবে আজ। তুই এখন মনমরা হয়ে আছিস কেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আনিলা, গলার স্বর নিচু হয়ে এলো। বিয়ে, এই শব্দটাই এখন কেমন অচেনা লাগে। আমি কোনো প্ল্যান করিনি এই জীবনটা নিয়ে, কিছুই ভাবিনি কখনো, এমনকি রায়হানকেও না। ইহান কিছু বলল না, শুধু আনিলার দিকে তাকিয়ে থাকলো। ওর মুখে স্পষ্ট ছিল না বলা কিছু অভিমান, না হয়তো অপূর্ণ কোনো ইচ্ছে। তুই খুশি না? ইহানের প্রশ্নটা খুব সরল, কিন্তু এর উত্তরটা কঠিন। খুশি হতে হয় না? আনিলা একবার মুখ ফিরিয়ে ইহানের চোখে তাকালো। সবাই ভাবে যে মেয়ে বিয়ের দিন গুণে সাজতে ভালোবাসে, নতুন জীবনের জন্য উচ্ছ্বাসিত থাকে, আমি সেগুলোর কোনোটাই নই। তাই মনে হয় আমি হয়তো ভুল মানুষ। ইহান হালকা হাসলো। তুই ভুল না নীলা, তুই শুধু নিজের মতো, আর সেটাই তোর সবচেয়ে বড় সত্যি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইহান পকেট থেকে ফোনটা বের করলো। সময় দেখে বলল, রায়হান আসছে, তুই রেডি হয়ে নিস, ওর সাথে তোকে বাইরে যেতে হবে, এনজয় করিস, হ্যাঁ? এইটুকু বলেই ও ছাদের সিঁড়ির দিকে হাঁটা দিল। আনিলা তাকিয়ে রইল ওর পেছনে, যতক্ষণ না ওর পায়ের আওয়াজ মিলিয়ে গেল। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনিলা একা একা বলল, এনজয়? সত্যি কি পারবো আমি উপভোগ করতে? এই সম্পর্ক, এই দায়িত্ব, এই ভবিষ্যৎ, যে পথটা আমি নিজে বেছে নেইনি, তার আনন্দ খুঁজবো কিভাবে? ওর চোখে এক ধরনের শূন্যতা। ঠোঁট নড়ছে বটে, কিন্তু কণ্ঠ গলা কাঁপে। ভেতরে জমে থাকা প্রশ্নগুলো প্রতিদিন নিজের কাছেই করা হয়, কিন্তু কোনো উত্তর আসে না। আকাশটা তখন ধীরে ধীরে রোদের নিচে গাঢ় নীল হয়ে উঠেছে, কিন্তু আনিলার মনে যেন আরও গাঢ় হয়ে যাচ্ছে এক অজানা বিষণ্ণতায়।